প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আমরা জানি যে আমাদের সময় অসময়ে বিভিন্ন রোগে আমাদের ভুগতে হয়, কিন্তু কিছু রোগ আছে, কিছু রোগের লক্ষণ আছে যেগুলো আতঙ্কের কারণ। এই আতঙ্কগ্রস্ত হতে পারি আমরা পরিবারের সকলে মিলিয়ে, আসলে একটি দ্বিধান্বিত থাকি, আমাদের মারাত্মকভাবে মানসিক বিপর্যয়ের কারণ হয়ে থাকে। এমন একটি রোগের নাম যদি আমি বলি তাহলে সেটি কিন্তু অবশ্যই ক্যান্সার। এই ক্যান্সার আসলে কি ধরনের রোগ, সেটি কি আসলে আদৌ আমরা সাধারণ মানুষ জানি কিনা, ক্যান্সার যে সচেতনতার মাধ্যমেও আসলে প্রতিরোধ করা যায়, সেই বিষয়গুলো আমরা আসলে কতটুকু জানি। দর্শক, আমরা এই সারা বিশ্বে এখন ক্যান্সারের চিকিৎসার সব আধুনিক যে চিকিৎসা প্রযুক্তির উৎকর্ষতায় যে আধুনিক চিকিৎসাগুলো আমরা পেয়েছি, সেই চিকিৎসা কি আমাদের বাংলাদেশে সম্ভব কিনা। আমরা অনেকেই ধারণা করে থাকি ক্যান্সার রোগটি মানেই আসলে দেশে আর চিকিৎসা হবে না, দেশের বাইরে গিয়ে চিকিৎসা হতে হবে। এই যে একটি ধারণা, সেই ধারণাতে থেকে আসলে বাংলাদেশ কতটুকু বেরিয়েছে, অর্থাৎ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নত হয়েছে, বাংলাদেশকে আমরা এই ক্যান্সার চিকিৎসায় কতটুকু সমৃদ্ধ করতে পেরেছি, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। কেননা আমরা আসলে অনেকে জানিও না যে আসলে কোথায় গিয়ে চিকিৎসাটা নিতে হবে, কখন নিতে হবে, কি কারণে আমাদের এই ক্যান্সার হয়, লক্ষণগুলো কি, সব বিষয় কিন্তু আমাদের একটি অনেকেই অজানা থাকে, যে বিষয়গুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন। আমাদের সাথে দেশের বরেণ্য দুজন চিকিৎসক রয়েছেন, আমাদের দেশ থেকে যুক্ত হয়েছেন একজন, দেশের বাইরে থেকেও একজন যুক্ত হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে এই অতিমারীকালীন সময়, করোনার এই সময়টিতে আমরা দেখেছি যে সারা বিশ্ব জুড়ে আমাদের এই বাংলাদেশি চিকিৎসকরা নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশেও। তো সেক্ষেত্রে আমাদের এই আমরা জানতে চাই দেশের থেকে এবং দেশের বাইরে থেকেও যে আসলে এই করোনার পরিস্থিতিতে আসলে ক্যান্সারের রোগীরা কিভাবে চিকিৎসা পেতে পারেন এবং আমাদের দেশে কতটুকু উন্নত হলো এই ক্যান্সার, দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যান্সারের চিকিৎসাটা কিভাবে নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, আমাদের সাথে আছেন আজকে এটিএন বাংলাতে দেশের স্বনামখ্যাত একজন অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ যাদেরকে বলি, ডাক্তার মোহাম্মদ নাজমুল আলম, ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এনায়েতপুর, সিরাজগঞ্জ। ডাক্তার মোহাম্মদ নাজমুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিওতে। ধন্যবাদ ডক্টর শাহেদ, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলা পরিবারকে এবং ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল, যাদের মূলত আয়োজনে হেলথ জাংশন প্রোগ্রাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করছি যে বিষয়টি, সেই বিষয়টি আগেই বলে রাখি যে ক্যান্সার চিকিৎসা দেশেই সম্ভব, এই বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। ক্যান্সার নিয়ে সব ধরনের কোশ্চেন আপনারা বলতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর আমরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমেই আমরা নিব। দর্শক, আমাদের সাথে আজকে এই মুহূর্তে আছেন দেশের বাইরে থেকে বাংলাদেশের সন্তান, বাংলাদেশের চিকিৎসক, প্রবাসী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইসলাম, মেডিকেল অনকোলজিস্ট, গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হসপিটাল, অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিও থেকে, আমি ডাক্তার শাহেদ ইমরান। ডক্টর শাহেদ ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সংযুক্ত করবার জন্য। আর তার সাথে সাথে এটিএন বাংলাকে ধন্যবাদ দিচ্ছে এই সুযোগটি করে দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর ইসলাম। আমরা জানি যে এই করোনা কালে আপনি বিভিন্নভাবে অনলাইনে থেকে যুক্ত থেকে এই অন্তর্জাল মাধ্যমে আপনি বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছেন এবং ক্যান্সার নিয়ে বাংলাদেশের মানুষকে আরও বেশি সচেতন করবার জন্য আপনার একটি অনন্য ভূমিকা রয়েছে। আমরা জানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে পুরো অনুষ্ঠানটিতেই নিশ্চয়ই আপনাকে পাবো। আপনি আপনাদের সেখান থেকে আপনি কর্মব্যস্ততার মধ্যেই আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, আপনাকে কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি দেশেই সম্ভব ক্যান্সারের চিকিৎসা, এই বিষয়টি নিয়ে। তবে বরাবরের মতোই আমাদের এটিএন বাংলার করোনা নিয়ে সর্বশেষ প্রতিবেদনটি দেখে এসেই আমরা মূল আলোচনায় যাব। আরও 7 জন মারা গেছেন, মৃতদের সবাই পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,349 জনের। মৃত্যুর হার 1.54%। এদিন করোনা শনাক্ত হয়েছেন আরও 327 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,43,351 জন। শনাক্তের হার 2.33%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 475 জন। সুস্থতার হার 90.43%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দর্শক, প্রতিবেদনটি বলে দিচ্ছে যে ক্যান্সার
এবং এই করোনার মধ্যে যে একটা বিষয় রয়েছে, অর্থাৎ করোনার কিন্তু সংক্রমণ এখনো কমেনি, আর আমাদের ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করছি। এই করোনাকালীন সময়ে ক্যান্সারের রোগীরা আসলে কতটুকু ঝুঁকিতে রয়েছেন সেই বিষয়টি কিন্তু আমাদের আলোচনায় আজকে থাকবে দর্শক। ডক্টর মোহাম্মদ নাজমুল আলম, আপনি এনায়তপুর সিরাজগঞ্জে চিকিৎসা দিচ্ছেন, আসলে ক্যান্সার নিয়ে মানুষকে অনেক চিকিৎসা দিয়ে আসছেন, এবং আমরা জানি যে আপনি এই করোনাকালে আপনি আমাদের বাংলাদেশে এই ক্যান্সারের যারা রোগী রয়েছেন তাদেরকে নিরবচ্ছিন্নভাবে তাদেরকে চিকিৎসা দিয়েছেন। আমরা একটু জানতে চাই আসলে ক্যান্সার কি ধরনের রোগ, কেন আমরা এত বেশি আতঙ্কিত হই, একটু ক্যান্সার নিয়ে আমরা জানতে চাই। ধন্যবাদ। ক্যান্সারের রোগটা নিয়ে আসলে একটু আতঙ্কিত হওয়ারই ব্যাপার। তো আতঙ্কের আরেকটি বড় কারণ যেটা ছিল, আপনি যদি একটু পিছনের দিকে যান, যে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিটা বাংলাদেশে যে একটা উন্নত চিকিৎসার পর্যায়ে চলে আসছে, এটার ইতিহাসটা কিন্তু বেশি দিনের মতো না। তো একটা সময় দেখা যেত যে যখন ক্যান্সার মানুষ চিকিৎসার অভাবে মানুষ মারা যেত। তো যখন মানুষ একটা জিনিস বুঝতে পারে যে একটা রোগ আমার হয়েছে, সেটার কারণে আমি মারা যাচ্ছি, কোনো চিকিৎসার ফ্যাসিলিটি পাচ্ছি না, তখনই কিন্তু সেই রোগটা একটু ভয়াবহ পর্যায়ে চলে যায়। এটা স্বাভাবিক। অন্য 8-10টা রোগের মতো ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। তো এখন যদি আসি যে ক্যান্সার জিনিসটা আসলে কি, তো সাধারণ মানুষের বোঝার জন্য যদি আমি বলি, তাহলে আমাদের শরীরে যে কোষ থাকে, তো সাধারণত কোষগুলো একটা নির্দিষ্ট সময় পরে শরীরের একটা নির্দিষ্ট নিয়মে সে মারা যাবে। জি। তো এই যে মারা যাওয়ার প্রক্রিয়াটা, কখনো যদি দেখা যায় যে কোনো একটা কোষ যে কোনো একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের কারণে বা যে কোনো একটা পরিস্থিতির কারণে সে যদি তার নর্মালি যে সে ডিস্ট্রয় হয়ে যাবে বা নর্মালি যে সে ধ্বংস হয়ে যাবে, সেই প্রসেসটাকে ক্রস করে যখন অ্যাবনর্মালভাবে সে দ্রুত গতিতে বংশবিস্তার করতে থাকে, শরীরের নির্দিষ্ট মেকানিজমটাকে বাইপাস করে, তখনই কিন্তু সেটা একটা বড় মাস আকারে ফর্ম করে। তো সেটাই কিন্তু একসময় শরীরে বিভিন্ন সমস্যার জন্য দায়ী হয়। একটা নির্দিষ্ট জায়গা থেকে ছুটে অন্য জায়গাগুলোতে চলে যায়। ছোট ছোট যে রক্তকণিকা আছে, সেই অস্বাভাবিক, হ্যাঁ, মুদ্রা কথা হচ্ছে সেই অস্বাভাবিক যেভাবে বেড়ে চলার যে প্রক্রিয়াটা শরীরের নর্মাল যে কোষগুলো, সেটাই আসলে ক্যান্সার। সেটাই ক্যান্সার। সেটাই ডক্টর নাজমুল, আমি ক্যান্সার নিয়ে আরো একটু জানতে চাইবো। আমাদের সাথে দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আসছি আমরা। সম্ভবত কারিগরি কোনো অসুবিধা, নিশ্চয়ই দর্শক যিনি প্রশ্ন করেছিলেন আপনি আবার আমাদের সাথে যুক্ত হবেন, আপনার প্রশ্নটি আমরা নেব। যেটি নিয়ে আলোচনা করছিলাম যে ক্যান্সারের আসলে আপনি বললেন যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি, কোষের বৃদ্ধি সেটি হয়, কিন্তু এই যে ক্যান্সার রোগটি আসলে জানান দেয় কিভাবে, মানে লক্ষণগুলো কেমন করে বোঝা যায়? আমরা তো অনেক সময় দেখেছি যে যখন আমরা জানতে পারি তখন এই ক্যান্সারটি ছড়িয়ে যায় সারা দেহে। এই যে বিষয়টি আসলে লক্ষণগুলো আমরা একটু কিভাবে জানবো, বা কতটুকু সচেতন হলে আমরা আসলে ক্যান্সারের চিকিৎসা আগেই নিতে পারি? ধন্যবাদ ডক্টর শাহেদ। ক্যান্সারের লক্ষণগুলো আসলে বিভিন্ন জায়গার ক্যান্সারের লক্ষণটা বিভিন্ন। তো যদি আমি ইন জেনারেল বলে যাই, যেমন আমরা যদি বলি যে পাকস্থলী বা আমাদের অন্ত্রের অথবা আমাদের যে এই পেটের নিচে যে জায়গাটুকু আছে, সেই জায়গা থেকে যদি কোনো ক্যান্সারের লক্ষণ আমি প্রকাশ পাই, তাহলে দেখা যাবে যে আমার পায়খানা রাস্তার সাথে রক্ত যেতে পারে। হ্যাঁ, তখন আমরা প্রথম দিকে হয়তো দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, অনেক সময় কালো রক্ত যাচ্ছে, সাধারণ চিকিৎসায় কমছে না, সেটা একটা লক্ষণ হতে পারে। আমি যদি মুখগহ্বরের কথায় আসি, দেখা যাবে যে এখানে ঘা হচ্ছে, ঘাটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ চিকিৎসার পরও আমার ঘাটা থামছে না, বেড়েই চলেছে। ফুসফুসের কথা যদি বলি, তখন দেখা যেতে পারে যে কাশির সাথে রক্ত পড়তে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কাশি লম্বা সময় ধরে কাশি হচ্ছে, যেটা আমার সহজে থামছে না। আমি যদি পেটে ব্যথার কথা বলতে পারি, অথবা অনেক সময় দেখা যায় ক্ষুধামন্দা, অথবা শরীরের দুর্বলতা, এই ধরনের বিভিন্ন জায়গায় ক্যান্সারের বিভিন্ন ধরনের লক্ষণগুলো আসে। অনেক সময় দেখা যায় চামড়ার উপর একটি ছোট ঘা হলো, সেই ঘাটা প্রথমে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ চিকিৎসার পরেও আমার থামছে না, তখনই কিন্তু আমার এই ক্যান্সারের লক্ষণগুলো প্রকাশ পাওয়া শুরু করে, এবং তখনই আমাকে দ্রুত সতর্কতার সাথে নিকটস্থ যে কোনো ডাক্তারের কাছে যদি আমি চলে যাই, তখন সেখান থেকে সহজেই কিন্তু আমরা এই মানে ব্যাপারগুলো সহজে বুঝে চলে আসতে পারি। শরীরে কখনো কখনো চাকা চাকা থাকে বা কোনো একটা অংশ থাকলে, তাহলে আমরা অন্তত এটাকে নোটিশ করব যে আমাদের এরকম একটা অস্বাভাবিক একদম যদি সোজা হিসেবে যদি আমি এক কথায় যদি লক্ষণগুলো প্রকাশ করতে পারি, তাহলে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে সেই ব্যাপারটাই সতর্ক থাকতে হবে, যেই সমস্যাটা তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহে সাধারণ চিকিৎসাতেও কমছে না, তখনই আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার শরীরে যা হয়েছে সেটা অবশ্যই একটা নরমালের চাইতে অ্যাবনর্মাল কোনো কিছু হতে পারে, কিছু আমাদের আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করা। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন।
সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। নিশ্চয়ই দর্শক আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ ইসলাম। আপনি আমাদের অস্ট্রেলিয়া থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডক্টর ইসলাম, আমরা একটু জানতে চাচ্ছি যে এটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে ক্যান্সারের লক্ষণগুলো এবং ক্যান্সার নির্ণয়ের যে বিভিন্ন প্রযুক্তিগত বিষয় রয়েছে। আমরা আসলে ক্যান্সার জানার জন্য যে আমাদের ডক্টর নাজমুল যেটি বলছিলেন যে অস্বাভাবিক কোনো শরীরের কোনো বৃদ্ধি, চাকা চাকা ভাব বা অনেক সময় আমরা দেখি যে ওজন কমে যায়, এই যে বিষয়গুলো হয়, আমরা আসলে ডায়াগনস্টিক টুলগুলো আমরা কিভাবে ক্যান্সার আসলে নির্ণয় করি? আপনি অস্ট্রেলিয়ায় চিকিৎসা দিচ্ছেন, আমাদের বাংলাদেশি চিকিৎসক, আমরা অত্যন্ত গর্বিত। আমরা একটু জানতে চাই যে সেখানেই বা কিভাবে আসলে নির্ণয় হয়, ক্যান্সার নির্ণয়ের যে টুলসগুলো সেগুলো নিয়ে আপনি একটু যদি বলেন। আমি আসলে ওই ডক্টর নাজমুলের কথার সূত্র ধরেই বলতে চাই জি। যে প্রথম সিমটম বা উপসর্গগুলো তো রোগী বা সাধারণ মানুষের কাছে আসবে। জি। তো আপনি যেটা বললেন আনএক্সপ্লেইনড ওয়েট লস, যে এক মানুষ ওজন হারাচ্ছে, উনি ডায়েটিং করছেন না, উনি এক্সারসাইজ করছেন না, উনি চেষ্টা করছেন না, অথচ উনি ওজন হারাচ্ছেন। জি। ওনার অ্যাপেটাইট চলে গেল, খেতে ভালো লাগছে না, আনএক্সপ্লেইন টায়ার্ডনেস, এই ধরনের সিমটম বা উপসর্গগুলো যখন আসবে তখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। জি। ক্যান্সার, আমি আমি সরি বারবার ইংরেজি টার্ম চলে আসে, আমাকে ক্ষমা করবেন, ইট ইজ কিউরেবল যদি তাড়াতাড়ি ধরা পড়া যায়। আচ্ছা। যদি তাড়াতাড়ি চিকিৎসা করা যায় ক্যান্সারকে, তাহলে ক্যান্সার কিউরেবল। ক্যান্সার একটা সোসাইটিতে একটা ডেথ সেন্টেন্স, যে ক্যান্সার হলে মরে যাবে, এটা কিন্তু এই 2020 ইট ইজ নট ট্রু এনিমোর। ক্যান্সার ক্যান বি কিউরেবল ইফ ইট ইজ ডিটেক্টেড ইন আর্লি স্টেজ। এখন এই সিমটম গুলো, আনএক্সপ্লেইন পেইন, এই সিমটম গুলো নিয়ে যখন ডাক্তারের কাছে যাবে, তখন যদি তারা ওই ডাক্তার, উনি বুঝতে পারবেন। একজন জিপির কাছে গেলে উনি স্পেশালিস্টের কাছে রেফার করবেন, স্পেশালিস্ট জানবেন যে কিভাবে এটাকে ডিটেক্ট করতে হবে। স্ক্যান করা, ব্লাড টেস্ট করা, যে স্পেসিফিক টেস্ট বিভিন্ন ক্যান্সারের জন্য, ওগুলো করলে যদি আর্লি স্টেজ এটা ধরা পড়ে, ইট ইজ কিউরেবল। তো এই জন্য আমি দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করছে, যখনই আপনাদের এ ধরনের কোনো সিমটম হবে, তখন এটি ইউনিভার্সাল, গোটা পৃথিবীতে একইভাবে ক্যান্সারকে শনাক্ত করা হয়ে থাকে। এটা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জন্য পৃথক বা ভিন্নতা নেই এখানে, বা ডিফারেন্ট কিছু না। সুতরাং এই ধরনের সিমটম যখন হবে, ডাক্তারের কাছে যাবেন, উনি স্পেশালিস্টের কাছে রেফার করবেন, রেফারেলের পরে স্পেসিফিক টেস্ট, ইট ইজ ভেরি ইউনিভার্সাল এন্ড স্ট্যান্ডার্ড, ক্যান্সার ডিটেক্ট করা হবে এবং আর্লি ডিটেকশন ইজ কিওর। জি, ধন্যবাদ ডক্টর ইসলাম। আমি এর সাথে খুবই সমসাময়িক যে বিষয়টি রয়েছে যে এই মুহূর্তে আমাদের কোভিড-19 রোগের সাথে ক্যান্সারের আসলে কোনো একটা ঝুঁকির ব্যাপার রয়েছে, যে ক্যান্সার রোগীরা বাড়তি একটি ঝুঁকিতে থাকছেন, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে একটি প্রশ্ন আমার কাছে ছোট করে জানতে চাই, সেটি হলো যে এই কোভিড-19-এ যারা ভুগেছেন বা ক্যান্সারে যারা ভুগছেন, তারা কি আসলে এই ভ্যাকসিন, কোভিড-19 ভ্যাকসিনটি নিতে পারবেন কি না, এই বিষয়টি আমরা একটু জানতে চাই। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন এই জন্য যে এটার কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যান্সার নাই। আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন বা দর্শক শ্রোতারা প্রশ্ন করতে পারেন কেন সুনির্দিষ্ট উত্তর নেই। এর কারণ কোভিড-19 পৃথিবীতে আগে ছিল না। এই যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, এই ভ্যাকসিনটা খুব কম সময়ে আমাদের আবিষ্কার করতে হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে আমাদের প্রোডাকশনে যে পেশেন্টদের দিতে হচ্ছে। সুতরাং এটা পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু হতে পারে, এটা ক্যান্সার হলে ক্যান্সারের কিমোথেরাপির সাথে কতটুকু রিঅ্যাক্ট করতে পারে, আমরা আসলে জানি না। তো তারপরও এটা ফেজ 3 অথবা যেটাকে বলা হয় সর্বোচ্চ ট্রায়ালের মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে আমাদের, যে এটা একটা সেফ ভ্যাকসিন। ক্যান্সার মানে ক্যান্সার এবং ক্যান্সার পেশেন্টরা সাধারণত তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কম থাকে। তো এই অবস্থায় এই ভ্যাকসিন কতটা কাজ করবে এই ব্যাপারে একটু কোয়েশ্চেন মার্ক আছে। হয়তোবা যাই পেশেন্টগুলো ইমিউনো কম্প্রোমাইজ বা ইমিউনোথেরাপি বা কিমোথেরাপি পায়, তারা একজন সুস্থ মানুষ যারা, তাদের যে ভ্যাকসিন দিলে যতটুকু রোগ মানে কোভিড-19 এর প্রতিরোধক ক্ষমতা যতটুকু তাদের মধ্যে আসবে, অতটুকু হয়তোবা নাও আসতে পারে। এই জন্য যখন একটা ক্যান্সার পেশেন্টকে ভ্যাকসিন দেওয়া হবে, তাদের বলা হয় যে তখন তারা যেন অন্যান্য প্রিকশন গুলো মেনটেন করে, যেমন সেফ ডিস্টেন্স, মাস্ক মেনটেন করা, এই ধরনের যে প্রিকশন গুলো আছে এগুলাকে মেনটেন করে চলতে হবে।
জানতে চাইবো ডক্টর নাজমুল, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ডক্টর ইসলাম যেটি বলছিলেন অস্ট্রেলিয়া থেকে যে বিভিন্ন টুলস রয়েছে আসলে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে, বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন হাসপাতালে ক্যান্সার সেন্টার আছে বলে আমরা জানি। আপনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের এই সেন্টারের আপনি দায়িত্বে রয়েছেন। আপনি যদি একটু বলেন যে আসলে আমাদের গ্রামেগঞ্জে কি এই আসলে চিকিৎসাটি পাওয়া সম্ভব, কিংবা নির্ণয়ের যেসব আধুনিক যে প্রযুক্তিগুলো সেগুলো কি আপনারা দিতে পারছেন কিনা, আপনাদের সেন্টারে আছে কিনা? ধন্যবাদ ধন্যবাদ ডক্টর শাহেদ। আমি আবারও একটু বলি যে ক্যান্সারের যদি এখন থেকে একটু আগে যাই, যখন প্রথম বাংলাদেশে রেডিওথেরাপি মেশিন আসে সেটা সেই 1950 সাল বা 1960 দশকের কথা। তো তখন থেকে বাংলাদেশের চিত্রটা কিন্তু এই পর্যায়ে এসে যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখনকার অবস্থানটা যদি আমি চিন্তা করি, যদিও বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার মূল ভিত্তিটা ঢাকা শহর কেন্দ্রিক, কিন্তু ঢাকার আশেপাশের যে এলাকাগুলো সেখানেও কিন্তু ক্যান্সার চিকিৎসা এখন অনেকটা উন্নত পর্যায়ে চলে গেছে। আপনি প্রথমে যে কথাবার্তায় আসলেন যে পরীক্ষা নিরীক্ষার ব্যাপারগুলো, বিশেষ করে ক্যান্সার নির্ণয়ের জন্য, তো ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত পরীক্ষা নিরীক্ষাগুলোকে দুই ভাগে ভাগ করে থাকি। প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদের যে জিপি ফিজিশিয়ান যাদেরকে বলি আমরা, বা যারা প্র্যাকটিস করে, সাধারণত ক্যান্সার রোগীগুলো তো প্রথমে তাদের কাছেই যায়, তাদের কাছ থেকে নির্ণয় হয়ে তারপর আমাদের কাছে আসে। তো তারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে, নর্মাল যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়, সেগুলো আমাদের সবগুলো জায়গাতেই অ্যাভেলেবেল। ইভেন যে কোনো হেলথ কমপ্লেক্স পর্যায়েতেও আমাদের সেই পরীক্ষা নিরীক্ষাগুলো অ্যাভেলেবেল। সেই পরীক্ষাগুলো করে স্পেসিফিক পরীক্ষাগুলো, সেটা হয়তো গ্রামগঞ্জ না হলেও আমাদের জেলা শহর পর্যায়ে কিন্তু সবগুলো পরীক্ষা হয়। আপনি এফএনএসির কথা বলেন, আপনি বায়োপসির কথা বলেন, সিটি স্ক্যান করার কথা বলেন, এমআরআই করার কথা বলেন, এগুলো এখন যে কোনো জেলা শহর পর্যায়ে একদম অ্যাভেলেবেল, সব জায়গাতে এটা পাওয়া যাবে। তাছাড়া কিছু সফিস্টিকেটেড যে ইনভেস্টিগেশন প্রসিডিওর, যেটা ক্যান্সার চিকিৎসার জন্য খুব বেশি জরুরি, সেখানে আপনি যদি বলেন যে জেনেটিক অ্যানালাইসিসের কথা, আপনি যদি বলেন যে পেট সিটি স্ক্যানের কথা, এই পরীক্ষাগুলো কিন্তু এখন বাংলাদেশে অনেক কম খরচে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আমরা যদি জেলা শহরগুলো ধরেই আলোচনা করি, আমাদের ঢাকার বাইরে যদি আপনারা এনায়েতপুরের মতো একটি জায়গাতে আপনারা আসলে কিভাবে এই চিকিৎসাগুলো দিচ্ছেন? এবার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কথায় আসি আমরা। আমাদের ক্যান্সার সেন্টারের যাত্রাটা শুরু হয় 2005 সাল থেকে। তো 2005 সাল থেকে আমরা আজকে 2021 সাল, 16 বছর ধরে আমাদের এই ক্যান্সার সেন্টারে পথ চলা। তো এই সময়টুকুতে ক্যান্সার চিকিৎসার জন্য যতটুকু পর্যায়ে আমাদের হরমোন টেস্ট সহ, কিছু জেনেটিক অ্যানালাইসিসের পরীক্ষা সহ, সিটি স্ক্যান, এমআরআই, যতগুলো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় একটি ক্যান্সার ডায়াগনোসিসের এবং ক্যান্সার চিকিৎসার, তার সবগুলো ফ্যাসিলিটি কিন্তু আমাদের হাসপাতালে রয়েছে, এবং সেটা অত্যন্ত কম খরচেই হচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটাকে আমি আলাদা করে একটু হাইলাইট করতে চাবো, আপনি যে কোনো জায়গায় পরীক্ষা নিরীক্ষাগুলো করতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু আমাদের হাসপাতালের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে কোনো ডক্টর নাজমুল, আমরা আপনাদের হাসপাতালের বিভাগের বিষয়ে জানবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি পাবনা থেকে হাজী জিয়াদউদ্দিন খান বলছিলাম। জি, আপনার সমস্যাটি বলুন। সমস্যাটা হলো এই যে ক্যান্সারের যে আপনারা ইয়েটা করছেন বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের দিয়ে, বুঝছেন, জি, আমার ওয়াইফ ক্যান্সারে মারা গেলেন। অ্যাপোলো হাসপাতাল চিকিৎসা 2 বছর। ওনার ওই জরায়ুতে টিউমার ছিল, টিউমারে ক্যান্সার ছিল। ওনারা অপারেশনও করলেন, কিন্তু অপারেশন করার পরে অপারেশন সবকিছু ঠিকঠাক হয়ে গেল, বললেন যে 6 মাস পরে আপনারা আসে আবার দেখাবেন। জি, তো আমি ঢাকাতেই থাকি। তো আমি 3 মাস পরেই দেখা গেল উনি আবার অসুস্থ হয়ে পড়লেন। আবার অ্যাপোলো হাসপাতালে গেলাম, বললেন যে আমাদের কিছু করার কি আছে, এটা সমস্ত শরীর আবার সারা গেছে। জি, আপনার এখন প্রশ্ন, 6 মাস পরে আসছেন, 2 মাস পরেই আমার এটা আবার স্প্রে করলো, তাহলে কেমন হলো? তারপরে ওনারা কেমন দিলেন, আরো বেশ কিছু কেমন দিলেন, কিন্তু আর তার ভালো হলো না। এরকম আমার এলাকায় 15টা রোগী আছে, একটা লোকও ভালো হয়নি, একটা রোগীও ভালো হয়নি। একটা রোগ ভালো হয়। জি, শুধু ওই ইউনিভার্সিটি মেডিকেল কলেজে দেখাইছে আমার এক ভাই, উনি চেয়ারম্যান ছিলেন, ওখানেও ভালো হয় নাই। তারপরে অ্যাপোলো হাসপাতাল, তারপরে আরো এই যে সাভারে আছে একটা হাসপাতাল, কি করে আমরা ভুলে যাচ্ছি, এইসব হাসপাতাল। আমার এলাকায় 15টা রোগী আছে, একটা রোগীও ভালো হয়নি। জি, ভালো হয়নি। এখন আপনার প্রশ্নটা কি, মানে আসলে এটা কি আপনারা কখন এই চিকিৎসাটা নিতে গিয়েছিলেন, সেগুলো কিছু বিষয় থাকে। আপনি আসলে মূলত কি জানতে চাচ্ছেন, যে এই ক্যান্সার নিয়ে কি কোনো
যে এই 2 বছর ধরে চিকিৎসা করে তবুও ভালো হলো না, কারণ কয়েক বছর ধরে এটা গ্রহ করে এই চিকিৎসাটা আসলে করা দরকার। ধন্যবাদ দর্শক, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। আপনি আপনার মনের কথা বলেছেন, আমরা নিশ্চয়ই আমাদের বিশেষজ্ঞরা শুনেছে। আমরা দুজনের কাছে আসলে এই বিষয়টি নিয়ে জানতে চাইবো, আপনার এই প্রশ্নটির বিষয়টি নিয়ে। ডক্টর নাজমুল, আপনি একটু কি বলবেন যে মানে দর্শক যেটি জানতে চাচ্ছিলেন যে আসলে অনেক দিন ধরে চিকিৎসা হচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, বা আমরা কি ওনার চিকিৎসার কোন রোগের কোন পর্যায়ে গিয়ে উনি চিকিৎসাটা আসলে নিতে গিয়েছেন সেটিও প্রশ্ন রাখে। আপনি যদি একটু দর্শকের এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। ধন্যবাদ ডক্টর শাহেদ। তো কিছুক্ষণ আগে আমাদের ইসলাম ভাইও একটি কথা বলেছিলেন যে আসলে যে কোনো ক্যান্সার রোগীর চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে কাউন্সেলিং, যেটাকে বলি, মানে রোগীকে বুঝিয়ে বলা। জি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সাধারণত গ্রাম থেকে যে রোগীগুলো বা তাদের সাথে যারা অভিভাবক আসেন, তাদেরকে সবসময় সব ক্ষেত্রে সবগুলো জিনিস সঠিকভাবে বোঝানো সম্ভব হয়, অনেক ক্ষেত্রে হয় না। তো আমি যিনি প্রশ্ন করেছেন, আমি ওনার প্রশ্ন শুনে যেটা বুঝলাম যে উনি যে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা গেল যে রোগটা একটা নির্দিষ্ট জায়গা থেকে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। পড়েছে, জি। তার মানে রুগীটা যখন রোগটা ধরা পড়ে তখন থেকে উনি 4 নাম্বার স্টেজে চলে গিয়েছিল। হয়তো প্রত্যেকটা মানুষেরই আশা থাকে যে তার রুগীকে নিয়ে সে যতখানি জায়গা দেখানো সম্ভব ভালো হওয়ার জন্য সে সব কিছুই করতে পারে। কিন্তু আমার কাছে ওভারঅল সব কিছু শুনে এটাই মনে হচ্ছে যে হয়তো ওনার বোঝানোর ক্ষেত্রে কোথাও গ্যাপ ছিল শুরু থেকেই, যে রোগটাকে আপনি যতই চিকিৎসা করেন না কেন আমরা রোগটাকে কখনোই 4 নাম্বার স্টেজ থেকে রুগীকে ফিরিয়ে আনতে পারবো না। তাহলে সেখানে চিকিৎসা কেন দিচ্ছি, ওনার যে পরে প্রশ্ন। তো অবশ্যই সেখানে চিকিৎসা দিব আমরা। কেন দিব? যদি আমরা চিকিৎসা ছাড়া রুগীটাকে রেখে দিই, রুগীটা কষ্ট পেয়ে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবে। সেখানে রুগীটা যেন একটু বেশি দিন বেঁচে থাকে এবং সে যেন একটু আরামে থাকে বা তার রোগটা যেন দমে থাকে, সেই জন্যই কিন্তু আসলে আমাদের পরবর্তী চিকিৎসা দেওয়াটার উদ্দেশ্য। অর্থাৎ তার বাকি জীবনটা যেন একটু আরামদায়ক হয়, আরামদায়ক হয়, বা এই রোগটি নিয়ে যেন কষ্টে না মারা যায়। কেন তার কষ্টের সময়টা যতটুকু কমানো যায় এটাই থাকে তখন আমাদের উদ্দেশ্য। আর সেই কষ্টের সময়টা যদি এমনটা হয় যে চিকিৎসা দিয়ে কমানো সম্ভব, তাহলে আমরা চিকিৎসা দিয়ে কমাই। আর যদি মনে হয় যে চিকিৎসা ছাড়া ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধ দিয়ে তার এই কষ্টটুকু কমানো যায়, তখন আমরা সেটা চেষ্টা করি। প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে যদি পড়া যায় শেষ দিকে ট্রিটমেন্ট। ধন্যবাদ ডক্টর নাজমুল। আমরা ডক্টর ইসলাম আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের সাথে একজন দর্শক বলছিলেন যে দীর্ঘ 3 থেকে চিকিৎসা করছি কিন্তু রোগটি তো ভালো হচ্ছে না। ক্যান্সার রোগটি কি আসলেই ভালো হবার নয়? আপনি কিন্তু বলছিলেন যে এটা কিউরেটিভ, এটা ভালো হবার মতো একটি রোগ। সেক্ষেত্রে আসলে আমাদের যে সাধারণ মানুষ যেটি মনে করেন, ডক্টর নাজমুলও বলছিলেন যে আমাদের প্রত্যাশা থাকে যে রোগটি ভালো হয়ে যাবে, কিন্তু কোন পর্যায়ে গেলে আসলে আমরা রোগটিকে ভালো করতে পারি? ডক্টর ইসলাম। এটাই সুন্দর প্রশ্ন। এই ধরনের প্রশ্নই আসা উচিত আলোচনার জন্য। একটা কথা বলি, ক্যান্সার 70 দশকের ক্যান্সার আর 2020 সালের ক্যান্সারের চিকিৎসায় কিন্তু একদম আকাশ পাতাল পার্থক্য। এখন আমরা আসলেই কিওর করতে পারি, ক্যান্সার পুরোপুরি ভালো করতে পারি, কিন্তু যেটা ডক্টর নাজমুল বললেন ডিপেন্ড করে ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। এখন যদি কোনো রোগী অনেক অ্যাডভান্স স্টেজে চলে আসে, যখন উনি বললেন যে গোটা শরীরে ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিওর করা সম্ভব না, কিন্তু কিমোথেরাপি মাধ্যমে তার লাইফটাকে আরো প্রলং করা যায়, আর যেসব উপসর্গ আছে সেগুলোকে দমিয়ে রাখা যায়। এখন এই ব্যাপারটা মানে সাংঘাতিকভাবে নির্ভর করে পেশেন্টের ইচ্ছার উপর। আপনি পেশেন্টের সাথে আমাদের কথা বলতে হবে, পেশেন্টকে একদম ব্যাপারটা খুব ট্রান্সপারেন্ট হতে হবে, বলতে হবে যে আসলে পেশেন্ট উনি যে বেশি দিন বাঁচবেন না, বা ক্যান্সারটা একটা টার্মিনাল ক্যান্সার, এটা এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করে তাকে বোঝাতে হবে যে কিমোথেরাপি যে চিকিৎসার মাধ্যমে আমরা উই ক্যান বাই সাম টাইম, আমরা কিছু টাইম বাই করতে পারি, বাট আমরা কিওর করতে পারবো না, এবং তাকে উপসর্গবিহীন একটা জীবন, একটা আরামদায়ক জীবন দিতে পারি। এই জিনিসটা পেশেন্টকে বোঝাতে হবে। উনি যদি বুঝতে পারেন, বুঝে পেশেন্ট এবং পেশেন্ট রিলেটিভরা ডিসিশন নেবেন তারা চিকিৎসা যেতে চান কি যেতে চান না। এর কারণে একটা ক্যান্সারে আমরা হয়তো বা 6 মাস বাই করতে পারবো, 6 মাস বাড়াতে পারবো তার আয়ু, আর তার সাথে সাথে তার কিছুটা সিমটম আমরা কিওর করতে পারবো। এটা 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 দেন ইট ইজ আপ টু দ্য পেশেন্ট whether সে এই চিকিৎসা নিতে চায় কি নিতে চায় না। আমরা যদি তাকে একটা কি বলে ওটাকে, যে তাকে যদি আমরা একটা ঘোরের মধ্যে রাখি যে হয়তো বা সে বেঁচে যাবে, সে ভালো হয়ে যাবে, তাহলে এটা আসলে একটা ক্রাইম। এটা করা উচিত না। তাকে এক্সপ্লেন করা উচিত। উই হ্যাভ টু বি ভেরি ট্রান্সপারেন্ট যে ট্রিটমেন্টের আউটকামটা কি হবে। জি ডক্টর ইসলাম, এটাই আর কি, যদি আর্লি ট্রিট করা যায় তাহলে কিওর সম্ভব, লেট হলে কিওর সম্ভব। জি
আমরা একটু জানতে চাচ্ছি, আপনি অস্ট্রেলিয়ায় অর্থাৎ খুব আধুনিক রাষ্ট্রগুলোর মধ্যে একটি রাষ্ট্রকে আমরা যদি বলি অস্ট্রেলিয়া তাদের মধ্যেই পড়ে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের আজকে যেই প্রসঙ্গ যে আমরা আসলে দেশেই চিকিৎসা সম্ভব কিনা ক্যান্সার, সেই ট্রিটমেন্ট আপনারা অস্ট্রেলিয়াতে চিকিৎসা দিচ্ছেন বিভিন্ন ভাবে। বাংলাদেশে আসলে ক্যান্সার চিকিৎসা সম্ভব কতটুকু বা কতটুকু উন্নত হয়েছে আপনার কাছে কি মনে হয়? ডক্টর ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দেশে আসলে ক্যান্সার চিকিৎসা সম্ভব কিনা। আমি আপনার প্রশ্নের উত্তরে এক ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 2020-তে গোটা পৃথিবীতে ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে জি 19.3 মিলিয়ন, দ্যাট ইজ 190 লক্ষ নতুন ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। এর মধ্যে 50% মারা গেছে। আপনি কি জানেন যে এশিয়াতে এর মধ্যে কতটুকু? 56%, 56% এশিয়াতে। আচ্ছা। এই যে টোটাল ডায়াগনোসিসের 56% এশিয়াতে। কেন 56% এশিয়াতে? এর কারণ পৃথিবীর এই যে ক্যান্সারের যে পপুলেশন তার 50% থাকে হচ্ছে এশিয়াতে, এবং তার মেজর একটা অংশ সাউথ ইস্ট এশিয়াতে, এবং সাউথ ইস্ট এশিয়ার একটা মেজর অংশ আছে বাংলাদেশে। ইট ইজ নট এট অল সাস্টেইনেবল যদি আপনি মনে করেন যে বাংলাদেশের রোগীদের বাইরে নিয়ে চিকিৎসা করাবেন। এটা আর্থিকভাবে, প্রযুক্তিগতভাবে কোনোভাবেই সাস্টেইনেবল না। এবং কিছুক্ষণ আগে আপনার সাথে আমি কথা বলছিলাম যে ক্যান্সার চিকিৎসাটা আসলে একটা ব্যয়বহুল চিকিৎসা। এটার ইনভেস্টিগেশন থেকে শুরু করে চিকিৎসা পুরোটাই একটা ব্যয়বহুল। এই ব্যয়বহুল চিকিৎসা যদি আপনি বারবার বিদেশে যেয়ে করতে চান, এটা সাস্টেইনেবল না। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের রোগীরা আসলে ভালোভাবে জানে না যে বাংলাদেশে কতটুকু চিকিৎসা হয়, আমার ধারণা। এর কারণ অলমোস্ট এভরি ডে আমি বাংলাদেশ থেকে একটা ফোন কল পাই উইথ নিউ ডায়াগনোসিস অফ ক্যান্সার এন্ড হাউ টু ট্রিট দ্যাট। এবং তারা অনেকেই টিকিট কেটে ফেলেছে যে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়াতে যাবে, তার আগে একটা থার্ড ওপিনিয়ন, সেকেন্ড ওপিনিয়নের জন্য আমার কাছে ফোন করে। আমি যথাসম্ভব চেষ্টা করি যে টু স্টপ দ্য পেশেন্ট এন্ড গেট ট্রিটেড ইন বাংলাদেশ, বিকজ আমি বাংলাদেশে এ পর্যন্ত প্রচুর ক্যান্সার সিম্পোজিয়াম এবং কনফারেন্স অ্যাটেন্ড করেছি। আপনাদের বেশ কিছু ক্যান্সার সেন্টারকে আমি ভিজিট করেছি। আমি 100% কনফিডেন্ট যে ওই চিকিৎসাটা বাংলাদেশে সম্ভব, 100% সম্ভব। কিন্তু এই মেসেজটা বাংলাদেশের রোগীদের মধ্যে নেই। ডক্টর ইসলাম, আমাদের সাথে স্টুডিওতে ঠিক জি আমাদের স্টুডিওতে যিনি আছেন ডক্টর নাজমুল, উনি এনায়েতপুরের মতো একটি জায়গাতে, একেবারে গ্রাম পর্যায়ের একটি জায়গায়, সেখানে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের যে ক্যান্সার সেন্টারটি রয়েছে সেখানে উনি বলছিলেন যে এখানে আমরা সর্বাধুনিক যে চিকিৎসাটি রয়েছে সেটি তারা সেখানে দিতে পারে। সেক্ষেত্রে আসলে কি আপনি যেই পেশেন্টগুলোর ফোন পান বা বলছেন যে বাংলাদেশ থেকে অনেকেই জানতে চান, যেহেতু আপনি অস্ট্রেলিয়ায় আছেন, যে সেখানে ভালো চিকিৎসা হয় কিনা বা আপনার কাছ থেকে একটা অন্য ভালো কোনো পরামর্শ পাবেন কিনা, সেই প্রত্যাশাই হয়তো আপনার কাছে জিজ্ঞাসা করছেন। কিন্তু আসলে এই যে আপনি বলছিলেন যে তথ্যের অভাবে আসলে অনেকে বুঝতেই পারেন না, তো আমরা এরকম একটি বিষয় কি বলতে পারি যে আমাদের যে এনায়েতপুরে যে এরকম একটি খুবই সমৃদ্ধ একটি ক্যান্সার সেন্টার রয়েছে, সেই ধরনের সেন্টারে পুরো চিকিৎসাটি তারা নিলে ভালো থাকবেন? আমি আপনাকে যে জায়গায় আমি থেমে গেলাম সেই জায়গায় আমি বলতে যাচ্ছিলাম যে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার কিছুটা স্বল্পতা বাংলাদেশে থাকতে পারে। আমি দেখেছি যে কিছু টেস্ট, আমি মেডিকেল টার্ম ইউজ করি, সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, যেমন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রিটা সবসময় বাংলাদেশে খুব সহজে পাওয়া যায় না। পার্টিকুলারলি আমি ডক্টর নাজমুল বলতে পারবেন ওদের এনায়েতপুরে হয় কিনা, কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এমন একটা টেস্ট যেটার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি ক্যান্সারটা কোত্থেকে আসলো। অনেক সময় এফএনএসি অথবা বায়োপসিতে একই রকম বায়োপসি রেজাল্ট আসে লাং ক্যান্সার অথবা স্টোমাক ক্যান্সার। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে আমরা সেপারেট করতে পারি। এবং ক্যান্সার কোত্থেকে ক্যান্সারটা আসলো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, বিকজ কেমোথেরাপি অথবা ট্রিটমেন্ট ওটার উপর ডিপেন্ড করে। এখন এই ধরনের প্রযুক্তি আমার মনে হয় সরকারি বেসরকারি দুই দিকেই সহযোগিতা দরকার এই ধরনের প্রযুক্তিকে আনার জন্য। আর আরেকটা হচ্ছে যে পৃথিবীতে যে ক্যান্সার চিকিৎসা যে রেভলিউশন ঘটিয়ে ফেলেছে একটা চিকিৎসা, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি। আমি যেটা কিছুদিন ধরে বাংলাদেশে বিভিন্ন পেশেন্টের কনসাল্ট করে জানতে পারছি যে ইমিউনোথেরাপিটা বাংলাদেশে ওইভাবে আসেনি। না আসার কারণ ইট ইজ এক্সট্রিমলি ডেডলি এক্সপেন্সিভ, সাংঘাতিক এক্সপেন্সিভ, যেটা বাংলাদেশের সাধারণ মানুষদের পক্ষে
বেয়ার করা সম্ভব না। জি। বাংলাদেশের কিছু কিছু ফার্মাসিউটিক্যালস কিমোথেরাপি বানাচ্ছেন, কিন্তু ইমিউনোথেরাপি এখনো কেউ তৈরি করতে পারেননি। কিন্তু এইটার দিকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং সরকারের দুই দিকে নজর দিতে হবে, বিকজ এই ইমিউনোথেরাপিটা ক্যান্সার চিকিৎসায় একটা রেভলিউশন তৈরি করে ফেলে। ডক্টর ইসলাম, And আমরা this আপনার is কাছে the এটা treatment of এই today. বিষয়টি জানতে চাইবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসছি। যে দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি, জি হ্যালো আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার সমস্যাটি বলুন দর্শক। আমি পাবনা থেকে আব্দুল মতিন বলছিলাম। জি জি, আপনার সমস্যাটি বলুন। আমার প্যানিসে স্ট্রাকচার থেকে টিউমার থেকে ক্যান্সার হয়েছিল, অপারেশন হয়েছি, কিমোথেরাপি রেডিওথেরাপি নিয়েছি। জি জি। এখন হলো আপনার আমার ঘা যাচ্ছে না, প্যানিসের মাথায় ঘা, ভিতরে ঘা, এই ঘা আপনার 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 এবং এর থেকে জি আমি সেপ্রোটিল খাচ্ছি এবং আমার ডাক্তার ছিল ফেরদৌস স্যার, হুম হুম। জি। বুঝছেন? এইগুলো হচ্ছে, এখন এই ঘা গুলো যাচ্ছে না, এই জন্য ঘা ডাক্তার যাচ্ছে। সাহেবের সাথে আমার একটু কথা বলা। আপনার বয়স কত এবং এই ক্যান্সারটি ধরা পড়েছিল কবে? আমি আজ 3 বছর আমি আপনার বয়স কত? 45 বছর। 45 বছর। ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয়টি জানতে চাইবো ডক্টর নাজমুল, আপনার কাছেই আমরা জানবো। তবে আমরা একটু ডক্টর ইসলামের কাছ থেকে শেষ করে আসি, যে টেস্টের কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইসলাম। জি, তো আমি শেষ করে দিচ্ছি যে এই ধরনের নতুন প্রযুক্তি এবং নতুন চিকিৎসার জন্য আমার মনে হয় সরকার এবং বেসরকারি ভাবে এগিয়ে আসা দরকার। তাহলে এই ইমিউনোথেরাপি এবং এই ধরনের স্পেসিফিক ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এই জাতীয় টেস্ট যদি বাংলাদেশে সম্ভব, আমি একদম নির্দ্বিধায় বলতে পারি যে we can stop 100% patient to move overseas। এবং এতে যেমন বাংলাদেশের কি বলবো, যে এই যে প্রচুর টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে, সেটা আর্থিকভাবে বাংলাদেশ অনেক উপকৃত হবে এবং আসলে সাধারণ মানুষ, রোগীরা উপকৃত হবেন এবং তারা দেশেই চিকিৎসা নিয়ে অল্প খরচেই আসলে ভালো একটি চিকিৎসা পেতে পারেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইসলাম। ডক্টর নাজমুল, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল। আচ্ছা, আমি অবশ্যই ধন্যবাদ। আমি দর্শক যিনি ফোন করেছেন আমি তার উত্তরটা দিব। তার আগে যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন না দিলে আসলে জায়গাটুকুতে একটু গ্যাপ থেকে যাচ্ছে। অবশ্যই। তো প্রথম আমি ডক্টর ইসলামের কথার সূত্র ধরেই বলছি যে যদি ৬-৭ বছরের পার্থক্যটা যদি আমরা চোখের সামনে নিয়ে আসি 2010-12 থেকে 2020-21, তাহলে এখন নির্ভীকতায় বলা যায় যে বাংলাদেশের টোটাল ইমিউনোহিস্টোকেমিস্ট্রি প্যানেল যেটাকে বলি, ব্রেস্ট ক্যান্সারের আমরা যে BRCA1 BRCA2 বা জেনেটিক অ্যানালাইসিসগুলোর কথা বলি, এগুলো কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি সব অ্যাভেলেবেল হচ্ছে। হয়তো সব সেন্টারে আমরা পাচ্ছি না, খাজা ইউনুস আলীতে হচ্ছে, আর এদিকে আপনার ঢাকাতে মোটামুটি এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর এই টেস্টগুলো নিয়ে বা ইমিউনোথেরাপির কথাও যদি বলি, একটা সময় ছিল যখন ইমিউনোথেরাপির জন্য যে ড্রাগগুলো ছিল সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, তখন আমরা বাইরের যে ওষুধগুলো ছিল অনেক হাই কস্টে সেই ওষুধগুলো আমরা রুগীদেরকে দিয়ে থাকতাম। কিন্তু এখন সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে এটাই, বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে, যারা বিশেষ করে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অথবা বিকন ফার্মাসিউটিক্যালের কথা যদি বলি, বা যারা এখন দেশে ওষুধ তৈরি করছে, তারা কিন্তু অত্যন্ত কম দামের মধ্যে আমাদের ইমিউনোথেরাপিগুলো দিতে পারছে, এবং ইমিউনোথেরাপিগুলো আমরা কিন্তু এখন হরহামেশায় রোগীর জন্য ব্যবহার করতে পারছি, এবং সেটার জন্য খুব স্যাটিসফ্যাক্টরি ফলাফল আমরা পাচ্ছি। এবং সেটা বাইরের থেকে আনা ওষুধগুলোর যে দাম অলমোস্ট তার থেকে হাফ দামে কিন্তু আমরা পাচ্ছি উইথ সেম এফিকেসি। এটা কিন্তু একটা ভালো ব্যাপার। আর পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে সাধারণত একটা সময় ছিল যখন সিটি স্ক্যান বা MRI পর্যন্ত আমরা থেমে থাকতাম, তারপরও কিন্তু আরও কিছু সফিস্টিকেটেড পরীক্ষা ছিল, যেমন বোন স্ক্যানের কথা বলি অথবা পেট সিটি স্ক্যানের কথা যদি বলি। এখন কিন্তু পেট সিটি স্ক্যানটা বাংলাদেশে অনেক কম খরচে সম্ভব, অনলি 30,000 টাকাতেই কিন্তু পেট সিটি স্ক্যান পরীক্ষাটা করা বাংলাদেশে সম্ভব হচ্ছে, এবং এটা কিন্তু একটা সেন্টারে না, এটা প্রায় 4-5টা সেন্টারেই কিন্তু এখন পেট সিটি স্ক্যান পরীক্ষা হচ্ছে। তো আমি বলবো, যদি আপনি বলেন যে একজন ক্যান্সারের পেশেন্টের কি ঔষধ, এটা আমি একজন বাংলাদেশের ডক্টর হিসেবে না, একজন ক্যান্সার পেশেন্টের কি ঔষধ কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে কি না, আমার দৃষ্টিকোণ থেকে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই। এখন যাচ্ছে হয়তো একটু সেকেন্ড ওপিনিয়ন, বা যাদের টাকা পয়সা আছে তারা এটা ভাবে যে আমরা একটু গিয়ে আসলে হয়তো জিনিসটা ভালো হয়। তো এই প্রসঙ্গে আরেকটা ব্যাপার আমি বলবো, যেটা খুব একটা সেন্সিটিভ ইস্যু আমাদের জন্য। আপনি দেখবেন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি। আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবটাই আসি, যেহেতু আমি একজন রেডিয়েশন অনকোলজিস্ট মূলত, তো বাংলাদেশে রেডিয়েশন থেরাপি দেওয়ার জন্য যে রেডিওথেরাপি মেশিন, সেই রেডিওথেরাপি মেশিন থাকার কথা আমার 10 মিলিয়নে একটা। তার মানে আমার 18 কোটি জনগণকে সেবা দেওয়ার জন্য আমার মেশিন থাকতে হবে 180টা। সেখানে আমার সর্বোপরি মেশিন আছে হচ্ছে 25 থেকে 26টা।
তার মানে এটা দাঁড়ায় যে 25 থেকে 26টা মেশিন দিয়ে আমি কিন্তু, এবং টোটাল অঙ্কোলজিস্ট এখন আমাদের দেশে 200 অ্যারাউন্ড। তো এই ম্যান পাওয়ার দিয়ে এবং এই মেশিন দিয়ে আমি কিন্তু 18 কোটি মানুষের সেবা দিতে পারছি না। আপনি যদি মহাখালী ক্যান্সার হাসপাতালে যান, সরকারি পর্যায়ে আসে, আপনি দেখবেন যে রেডিওথেরাপি সিরিয়াল পাচ্ছে 3 মাস 4 মাস 5 মাস পরে, 5 মাস পরে, এবং এই সময়ে অনেক আসলে gap। এই রোগীগুলো আরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ইভেন আমাদের যে খাজা ইউনুস আলী সেন্টারের কথা যদি বলেন, আপনি দেখবেন যে সেখানেও আমি কিন্তু 7 দিন 10 দিনের মধ্যে রুগীকে সহজে, মানে এত ভিড় আমার কাছে মনে হচ্ছে এইটা একটা বড় কারণ যে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেহেতু সময়টা একটু বেশি লাগতেছে, যাদের একটু টাকা পয়সা আছে তারা হয়তো চেষ্টা করে যে আমি বাহির থেকে গিয়ে চিকিৎসা আমরা নিয়ে অনুষ্ঠানের আসতে পারি একেবারে কিনা। শেষ পর্যায়ে আছি ডক্টর নাজমুল। আমরা আচ্ছা, যদি আমি একটু আমাদের দর্শকের প্রশ্নটি, আচ্ছা, আমি ইনফেকশন কমছে না। আচ্ছা, আমি ওনার ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। তো আপনার যে ইনফেকশনটা, যেহেতু আপনি বললেন যে রোগটি আপনি 3 বছর আগে ধরা পড়েছে এবং 3 বছর অলরেডি পার হয়ে গেছে, তো আমি আপনাকে অ্যাডভাইস করব যে অবশ্যই আপনি আবার কোনো ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান। হতে পারে এখানে একটা ইনফেকশন হতে পারে, কিন্তু যেহেতু আপনি বলতেছেন যে অ্যান্টিবায়োটিক খেয়ে আপনার রোগটা কমছে না, আমার মনে হয় এটা একটু দেখে যে কোনো একজন সার্জারি ডাক্তার অথবা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখে ওখান থেকে আবার একটু বায়োপসি নিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে যে এটা ইনফেকশন না এটা আবার রোগটা ফেরত আসছে, তখন সেই অনুযায়ী চিকিৎসা করলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজমুল। আপনি চমৎকার করে বলছিলেন যে আজকে আসলে কিভাবে আমাদের দেশেই মানুষ চিকিৎসা নিতে পারে সেই বিষয়টিতে আপনি বলছিলেন। এনায়তপুরে আপনি সিরাজগঞ্জে সেই চিকিৎসাগুলো দিয়ে যাচ্ছেন। আর আমরা দর্শক আজকে আলোচনা করছিলাম যে ক্যান্সার নিয়ে অনেক আলোচনা ছিল, আমাদের লক্ষণ, কারণ এবং আমাদের ক্যান্সার যে বাংলাদেশেই চিকিৎসা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু দুজন বিশেষজ্ঞ চিকিৎসকই কিন্তু বললেন যে এটি খুব দ্রুত চিকিৎসা করলে নিরাময়যোগ্য এবং সেটি আসলে দেশেই সেটি সম্ভব। ডক্টর মোহাম্মদ ইসলাম, আপনি আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন সেই প্রত্যাশা করছি। ডক্টর সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে যুক্ত করবার জন্য, এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং দর্শক যারা শুনছেন আমি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ধৈর্য ধরে অনুষ্ঠানটি। জি ডক্টর ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ নাজমুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। একটা ইনফরমেশন, জি আমরা অনুষ্ঠানের একেবারে শেষে, জি যে আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সাধারণত বাংলাদেশের যারা জনগণ আছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর দিচ্ছি যে সামনে 2 বছরের মধ্যে আমাদের প্রাইভেট সেক্টরে আরও 7 থেকে 8টি ক্যান্সার সেন্টার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তার পাশাপাশি সরকারি পর্যায়ে প্রত্যেকটা বিভাগীয় শহরে কিন্তু 100 বেডের 8টি হাসপাতালের প্রস্তাবনার কাজ কিন্তু চলছে। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় আর 2 বছরের মধ্যে আমরা ব্যাপকভাবে আসলে চিকিৎসাটি দেওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল আলম আপনাকে। দর্শক আজকে আমরা আলোচনা করেছি ক্যান্সার নিয়ে, আপনারা নিশ্চয়ই সঠিক তথ্যটি পেয়েছেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।